শওকত মাহমুদ ছিল আমার সাথে, রুহুল আমিন গাজী সাহেব ছিলেন, মানে সকল সাংবাদিক নেতারা আমার সঙ্গে ছিলেন। এবং আমার মনে আছে আমি এবং রুহুল আমিন গাজী এবং শওকত মাহমুদ আমরা সেই তিতাস নদীর সেই বাঁধের মধ্যে নেমে আমরা প্রতীকী কোদাল চালিয়েছিলাম। মানে কোদাল চালানো তো অত শক্তি তো আমাদের নাই, মানে প্রতীকী যে এই বাঁধটা আমরা কেটে দিয়ে যাচ্ছি। তো এগুলো আমরা করেছিলাম কারণ বাংলাদেশের নদী বন্ধ করে ভারতকে ট্রানজিট দেওয়া হচ্ছিল। এবং সেই সময় আমি বলেছিলাম যে ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না, এবং এটা নিয়ে আমরা অনেক লেখালেখিও করেছি। তো যেগুলো আমরা সাবধান করেছিলাম, শুধু যে রাজনৈতিক দলকে যে তা না, আমরা জাতিকেও সাবধান করেছিলাম। আজ থেকে প্রায় 15 বছর আগে, আমি কিন্তু 2011 সালের কথা বলছি, মানে আজ থেকে 11 বছর আগে। আর যদি আমি 2007-এর কথা বলি তাহলে আজ থেকে 15 বছর আগে। তো সুতরাং প্রায় দুই দশক ধরে আমরা যে বিরোধিতা করছি এই ট্রানজিট দেয়ার, সেটার কারণ ছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা, বাংলাদেশের স্বার্থ রক্ষা করা, আমাদের এনভায়রনমেন্ট রক্ষা করা, আমাদের নদী রাস্তা এগুলোর মালিকানা যেন আমাদের থাকে, সেই কারণেই আমরা করেছিলাম। তো এটা যেভাবে আমি বলেছি বা আমরা বলেছি, সেটা হয়তো বিএনপির নেতাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ তারা মনে করে তারা ক্ষমতায় যাবেন। যে কথাটা আমি আপনাকে প্রথমে বললাম যে রাজনৈতিক নেতারা সব কথা মন খুলে বলতে পারেন না, যেটা হয়তো তিনি যেটা বিশ্বাস করেন সেটাও বলতে পারেন না। তো সেই দিক দিয়ে আমি ইলিয়াস আমরা স্বাধীন, আমরা বলতে পারি যেটা আমরা ভালো মনে করি। আমাদের অ্যানালিসিসে হয়তো ভুল থাকতে পারে, কারণ মানুষ তো সবকিছু সঠিক সবসময় বলে না। তো আমরা জেনেই বলার চেষ্টা করি। আপনিও সাংবাদিকতা জগতে আছেন, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, আর আমি সাংবাদিকতায় অনেক পরে এসেছি। আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, আপনি জানেন, কর্পোরেট ব্যাকগ্রাউন্ড আমার। তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি সাংবাদিকতা এসেছি, লেখালেখি করি, বইপত্র লিখেছি। আল্লাহ যতটুকু ক্ষমতা আমাকে দিয়েছেন সেই ক্ষমতা অনুযায়ী, এবং আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি, রাজনীতি অর্থনীতি সবই ব্যাখ্যা করার চেষ্টা করি। যেহেতু আমার কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে, অর্থনীতির ব্যাকগ্রাউন্ড আছে, ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড আছে, ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড আছে, তো সেটা বেসিস করে আমরা ব্যাখ্যা করি। এবং ব্যাখ্যা করি আমরা রাষ্ট্রের স্বার্থ চিন্তা করি, আমরা ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থ চিন্তা করে আমরা ব্যাখ্যা করি না। তো সেই অবস্থায় কিন্তু আমরা এখনো আছি। ইলিয়াস, আপনিও আছেন, দয়া করি যাতে আপনার এই আদর্শ বজায় থাকে। এবার আমার তো বয়স হয়ে গেছে, আর 1 মাস পরে না 2 মাস পরে বোধহয় আমার 69 বছর বয়স হবে। তো এই বয়স বছর বয়স খুব বেশি হয় না মোহাম্মদ ভাই, আপনি এখনো ইনশাআল্লাহ অনেক বছর। তারপরে আমি আপোষ করি নাই, আমার কথা আমি বলে যাচ্ছি আর কি। আশা করি আমার পরে আপনারা এই কাজটা অব্যাহত রাখেন। এখন বাংলাদেশে অনেক মাহমুদুর রহমান তৈরি হয়েছে ইনশাআল্লাহ। মোহাম্মদ, আমি আপনার কাছে এই আরো অনেক কিছু জানার আছে। তার মধ্যে একটা খুব সাম্প্রতিক একটি ঘটনা আছে যে আপনি জানেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি সিনেমা তৈরি হয়েছে, যেটা খরচ সম্ভবত যতটুকু জানি 83 কোটি টাকা বাজেট ছিল। এবং সেই সিনেমার মধ্যে কিছু কথা বলা হয়েছে। সেটা জানার আগে আপনি যেহেতু একটি প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি ওই প্রসঙ্গটি নিয়ে আমরা একটু জানতে চাই যে চট্টগ্রাম পোর্টের বিষয়ে শেখ হাসিনা গত 15 দিন আগে একটি বক্তব্য দিয়েছেন, যেটি কিনা জয়শঙ্কর আসার পরে তার সাথে তিনি মিটিং করেছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে G2G একটি মিটিং যদি হয়, এখানে একজন প্রধানমন্ত্রী একজন পররাষ্ট্রমন্ত্রীর সাথে এভাবে বসে কোনো কিছু বলতে পারেন কিনা, কিংবা যদি বলেও থাকেন উনি কেন হঠাৎ করে আমাদের এই পোর্ট ভারতকে নিয়ন্ত্রণ বা ব্যবহারের জন্য এই ধরনের নিজে থেকে প্রস্তাব দিলেন? প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী মনে করে না। শেখ হাসিনা মনে করে তিনি দেশের রানী, রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে বাংলাদেশে। এবং এই ধরনের অ্যাটিটিউড কিন্তু শেখ হাসিনার একার না, এই পরিবারের প্রত্যেকে। এবং শেখ মুজিবুর রহমানেরও এই অ্যাটিটিউড ছিল। তিনিও নিজেকে বাংলাদেশের রাজা মনে করতেন, নতুন রাজ পরিবার, নামের আগে শেখও আছে, কাজে তারা মনে করেন যে তারা রাজ পরিবারই বাংলাদেশে। তো সেই জন্য তারা ওই G2G এটা চিন্তা করেন না, তারা চিন্তা করেন আমি মালিক, আমার জিনিস আমি দিচ্ছি, এখানে অন্য কারো কিছু বলার নেই। এটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে যে তিনি ভারতকে এটা দিতে চেয়েছেন, আমি মনে করি প্রধানত ভারতকে একটু বেশি খুশি করবার জন্য। কারণ ইদানিং তিনি যে বেশ কিছু বাংলাদেশকে ঋণের বোঝার মধ্যে ডুবিয়ে দিয়ে তিনি চীন থেকে যে ঋণগুলো নিয়েছেন, সেগুলো নিয়ে ভারতের নাকি কিছু রিজার্ভেশন আছে বলে আমরা শুনেছি।
তো সম্ভবত সেটাকে নিউট্রালাইজ করার জন্য তিনি জয়শঙ্করকে বলতে চেয়েছেন যে আসলে মালিকানা তোমাদেরই, এই জন্য চট্টগ্রাম বন্দর তোমরা নিয়ে নাও। আপনার মনে আছে যে বাংলাদেশের বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী এই ভদ্রলোক একবার বলেছিলেন যে দুটো কথা বলেছিলেন। একবার বলেছেন যে তিনি স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের, আর দ্বিতীয় আরেকবার বলেছেন যে রক্তের সম্পর্ক, চীনের সাথে হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক আর ভারতের সাথে রক্তের সম্পর্ক। তো যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা যদি ধরি, তাহলে স্ত্রী তো স্বামীকে দিতেই পারে তার সম্পদ, তাই না? তো সেই হিসেবে শেখ হাসিনা মনে করেছেন যে তার সম্পদ তিনি তার স্বামীকে দিয়ে দিচ্ছেন, এখানে জনগণের কিছু বলবার নেই। আর একটা বিষয় বলা দরকার, আমার ব্যক্তিগত ধারণা এগুলো আগেই দেয়া হয়ে গেছে। আপনি আমাকে বলেন যে শেখ হাসিনা যে অনেকবার ভারতে গেল, কিংবা ভারতের লোকজন যে বাংলাদেশে আসে, লোকজন বলতে আমি তাদের প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এদের কথা মিন করছি, এবং তারা যে সমস্ত চুক্তি করে, সেই চুক্তি কি আজ পর্যন্ত কোনোটা পার্লামেন্টে দেখানো হয়েছে যে এই সরকার কি কি চুক্তি করেছে? কাজে আমরা জানি না যে বাংলাদেশের কি কি দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আর শেখ হাসিনার যেটা উদ্দেশ্য, এটা অত্যন্ত পরিষ্কার, তিনি সম্পূর্ণ বাংলাদেশ দিয়ে দিতে রাজি আছেন যদি তার ক্ষমতা ঠিক থাকে। বাংলাদেশের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই, এবং দায়বদ্ধতা থাকারও কথা না। আপনি যদি চিন্তা করেন শেখ হাসিনা শেখ মুজিবের মৃত্যুর পরে তিনি কোথায় ছিলেন? তিনি ভারতে ছিলেন, 6 বছর ভারতে ছিলেন, 75 থেকে 81 পর্যন্ত। ভারত সরকার তাকে বাড়ি দিয়ে রেখেছিল, টাকা পয়সা দিয়েছে, তার হাজবেন্ডকে চাকরি দিয়েছিল। তো সব মিলে তার যে লয়ালটি যেটাকে বলে, আনুগত্য কিন্তু বাংলাদেশের প্রতি না, তার আনুগত্য ভারতের প্রতি। এবং আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে শেখ হাসিনা নিজেই বলেছিলেন সাংবাদিকদের যে ভারতকে তিনি যা দিয়েছেন বাংলাদেশের আর কেউ এটা দিতে পারবে না, এবং ভারত এটা মনে রাখবে। তার মানে কি কি দিয়েছেন এটা আপনি আমি কিন্তু ইলিয়াস জানি না। আপনারা আমাদের পরবর্তী প্রজন্ম, হয়তো তার পরবর্তী প্রজন্ম জানবে একদিন যে বাংলাদেশের সার্বভৌমত্ব বলে আর কিছু নাই। তো সেটাই আবার নতুন করে তিনি বোঝালেন যে তিনি ইচ্ছা করলে পুরো বাংলাদেশ দিয়ে দিতে পারেন। তো এর বিরুদ্ধে যদি আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ রুখে না দাঁড়াই, তাহলে যত মুখেই আমরা বলি না কেন যে বাংলাদেশের মালিক জনগণ, আসলে সেই মালিকানা জনগণের নাই, সেই মালিকানা শেখ হাসিনা এবং ভারত মিলে এটাকে দখল করে ফেলেছে। এই জিনিসটা কি আসলে শেখ হাসিনা থেকে শুরু হয়েছে, নাকি শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়েছে ভারতের সাথে আমাদের যে অবস্থাটা? আমি সংবিধানের এক জায়গায় আমি পড়ছিলাম যে 145-এর ক, সেখানে একটি কথা বলা হয়েছে, আমি কোট আনকোট করছি, যে বিদেশের সহিত সব চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং তিনি সেটা সংসদে পেশ করিবেন, তবে শর্ত থাকে যে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে। এই আইনটা শেখ মুজিব সাহেব তিনার 72 যে সংবিধান, সেখানে তিনি যুক্ত করে গেছেন। মানে একটা সংবিধানের মধ্যে এই ধরনের কোন পৃথিবীর কোন সংবিধানে কি এই ধরনের মানে অনুচ্ছেদের কোন অস্তিত্ব আছে কিনা, যে কোনো আইন কোন পার্লামেন্টারি গভর্নমেন্ট তারা চাইলে গোপনে সেটা আবার বাস্তবায়ন করতে পারে? এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছিল ভারতের কাছে বাংলাদেশকে দিয়ে দেওয়ার জন্যই। আপনাকে একটা কথা বলি, এই যে একটু আগে বলছিলাম না যে এই বয়সে আমি একটা রিসার্চ করলাম, একটা থিসিস তৈরি করলাম। সেই থিসিসে আমি দেখলাম যে এই দক্ষিণ এশিয়ায় ভারত দুটো দেশের উপরে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। একটি হলো ভুটান। ভুটানের উপরে যে ভারতীয় আধিপত্য, সেটা একটা চুক্তির মাধ্যমে 1949 সালে এই চুক্তিটা হয়েছিল, ভারত ভুটান চুক্তি। এবং আপনি জানেন বোধহয় যে ভুটান ভারতের নির্দেশ ছাড়া অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করতে পারে না, দিল্লি থেকে তার পারমিশন লাগে। এবং আর একটা মজার কথা আমি বলে রাখি, আমার ধারণা অনেকেই এটা জানেন না, যে ভুটান কিন্তু আজ পর্যন্ত যে ইউনাইটেড নেশনসের যে 5টা পার্মানেন্ট সদস্য, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, চায়না এবং রাশিয়া, এই 5টার কারোর সাথে কিন্তু ভুটানের কূটনৈতিক সম্পর্ক নাই। এটা একটা আশ্চর্য ব্যাপার। পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হচ্ছে ভুটান যে ইউএন এর প্রতিনিধি, ইউএন এর মেম্বার স্টেট, কিন্তু তার এই 5টার সাথে তার কোন কূটনৈতিক সম্পর্ক নাই। কারণ কি? কারণ ভারত এটা অ্যালাউ করে নাই। তার মানে ভুটান বেসিক্যালি ভারতের একটি অঙ্গ প্রদেশ বলতে পারেন, যেটাকে আমরা ইংরেজিতে ভাসাল বলি, একটা ভাসাল কিংবা উপনিবেশ যদি আমরা বলি।
সুতরাং চুক্তি অনুযায়ী ভুটান কিন্তু ভারতের উপনিবেশ। আর বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে যে এটা চুক্তির বাইরে ভারতের উপনিবেশ। আমি কি বোঝাতে পারলাম? মানে